তোমার নেশা আসক্ত সিজন 3 গল্পের শেষ পার্টটি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আজ সানা আর আহানের বিয়ে। সানার বাড়িতে তুমুল তোড়জোড়। আরু ওর নিজের বাসায় গেছে, ওর বরপক্ষ আর আরিশ কনে পক্ষ। আরও আরিশকে বরপক্ষের মধ্যে আনতে চেয়েছিল, কিন্তু আরিশ আসেনি। যতই হোক ওর একমাত্র বোনের বিয়ে বলে কথা। আরও একটা লাল রঙের টুকটুকে শাড়ি পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। পার্লার থেকে সেজেছে এসেই ওর একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। মাথায় বেলি ফুলের মালাটা দিতে দিতেই হঠাৎ ফোন আসতেই আরও তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরলো। নিশ্চয়ই আরিশ ফোন করেছে। এতদিনে আরিশ এর সঙ্গে সম্পর্কটা ওর অনেক সহজ হয়েছে। আগের মতো আরও আরিশের সাথে খারাপ ব্যবহার করে না। সবসময় আরিশকে কাছে কাছেই পেতে চায়, তবে আরিশ নিজে থেকেই ওর দূরত্বটা বজায় রাখে বলে ব্যাপারটা আরও মোটেই পছন্দ করে না। আরও মনে মনে ঠিক করে নিয়েছে যে ও আজকে আরিশকে জানাবে যে ও আরিশকে ঠিক কতটা ভালোবাসে। তাড়াতাড়ি ফোনের কাছে গিয়ে ছুটে দেখলো আরিশ ফোন করেছে। তাড়াতাড়ি কলটা রিসিভ করে বলতে শুরু করলো, হঠাৎ আমাকে মনে পড়লো, বউকে বুঝি চোখে হারাচ্ছেন? এই কয়েকদিনের মধ্যে আরও আরিশের সাথে বেশ খানিকটা মজার কথা বলেছে, তবে আরিশ তো শুনে হাসবে না বা কোনো প্রতিক্রিয়া দেয় না। আরও খুব বিরক্ত হয়। আরও আরেকটু ঘাটিয়ে বলল, কি হলো বলুন, খুব মিস করছেন তাই না? বারবার এর মতো আরিশ আরুর কথা উপেক্ষা করে বলে উঠল, তোমরা বাসার থেকে কখন বের হবে? আহান কখন পৌঁছাবে এখানে? আরও চুড়ের গেথে থাকা বেলি ফুলটা হাতে নিয়ে খানিকটা ঠিক করে নিয়ে একটু মুচকি হেসে বলল, এই তো ভাইয়া আর 10 মিনিটের মধ্যে বের হবে। আর আমিও। আচ্ছা, তাড়াতাড়ি এসো আর সাবধানে এসো সকলকে নিয়ে। তোমার সাথে আজকে আমার একটা কথা আছে। কথাটা শুনেই আরও খুশির সাথে উৎফুল্লতা নিয়ে বলে উঠল, তা কি বলবেন বলুন বলুন বলুন, আমিও শুনি একটু। আনিস খানিকটা গম্ভীর স্বরে বলল, জানতে পারবে পরে। আরও আনমনা হয়ে বলল, আচ্ছা একটা কথা বলবেন। আচ্ছা, সেই দিনের রাতে আমাকে আপনার এতটা কাছে টেনে নেওয়ার পরও কেন দিনের পর দিন বারবার এভাবে দূরে সরিয়ে দিচ্ছেন আমাকে, বলবেন একটু? হয়তো আমি আর চাই না যে বারবার আমি তোমাতে আসক্ত হই আর তোমাকে কাছে টেনে নেওয়ার মতো অঘটনটা আর দ্বিতীয়বার করি। সেদিন আমি জানি না কি হয়েছিল আমার, কিন্তু তার জন্য নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। কথাটা বলে আরুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আরিশ ফোনটা কেটে দিল। হঠাৎ করে অপর পাশ থেকে ফোনটা টুক করে কেটে যাওয়ার কারণে আর ওর বুকের ভিতরটা ধক করে উঠল। এটা সত্যিই বন্ধুরা, একটা মানুষ এতটা পাল্টে যেতে পারে, সত্যি একটা মেয়ে কখনোই এটা মেনে নিতে পারবে না, যতই হোক তার স্বামী বলে তো কথা। আরিশের কথার সাথে সাথে আরও নিজেও আবেগের মধ্যে দিয়ে চলছিল, তবু নিজেকে খানিকটা সামলে নিয়ে আর আরু রুম থেকে বেরিয়ে গেল। আরুর পরনে সেই দিনটার কথা আরও ভাবতে গেলেই আরুর ভাবনায় ব্যাঘাত ঘটল। আরিশিয়ান আরও হাত ধরে ডাকতে ডাকতে বলল, মাম্মাম ওই দেখো না আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। ছেলের কথায় আরুর ঘোর কাটল। তাড়াতাড়ি করে হাঁটু গিরে আরিশিয়ানের দিকে ঝুঁকে বলল, কি হয়েছে আব্বু, তুমি কি কিছু খাবে? মাম্মাম আমি আইসক্রিম খাবো, ওই দেখো সামনের দিকে লক্ষ্য করেই আরিশিয়ান বলল, নিশ্চয়ই খাবে, কেন নয়, চলো আজ তোমার সাথে তোমার মাম্মামও আইসক্রিম খাবে। ইয়ে কি মজা, আমার মাম্মামও আজকে আইসক্রিম খাবে। আরও ছেলের কপালে ভালোবাসার পরশিকে সামনের দিকে এগিয়ে গেল। আরও ছেলের সাথে সামনে এগিয়ে গিয়ে আইসক্রিমের দোকানে গেল। আরও ছোট্ট আরিশিয়ানকে কোলে তুলে নিয়ে
আরিশিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার ছোট্ট প্রিন্সটা, কোন আইসক্রিমটা খাবে? তুমি যা খাবে আমিও তাই খাবো। আরও ওর ছেলের দিকে মুচকি হেসে তাকিয়ে আবার দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা, দুটো কোন আইসক্রিম দেন তো। আচ্ছা আপা, বলে দোকানদারকে দুটো কোন আইসক্রিম দিল আরুর হাতে। আইসক্রিম নিয়ে একটা ছেলের হাতে আর একটা নিজে নিল। আরিশিয়ান আরুকে নামানোর জন্য ইশারা করতেই আরু নামিয়ে দিল আরিশিয়ানকে। দোকানদারকে টাকা দিয়ে আরু পাশের দিকে তাকিয়ে যখন ওর ছেলেকে ওর পাশে দেখল না, তখন মুহূর্তের মধ্যে আরুর বুকের ভিতর ধক করে উঠল। এদিকে ওদিকে তাকাতেই আরিশিয়ানকে দেখতে পেল। আরিশিয়ান ওর সামনের দিকে থাকা একটা মেয়ের দিকে ছুটে যাচ্ছে। বন্ধুরা, ভাবতে পারছেন একটা ছোট্ট বাচ্চা একটা মেয়েকে দেখে কতটা আকর্ষণ? এটা এই আরু আর আরিশের গল্পের মধ্যেই পাওয়া যায়। বেশ রোমান্টিক একটা আরিশিয়ান। ছোট্ট 4 বছর বয়সী আরিশিয়ান গিয়ে সেই মেয়েটাকে জড়িয়ে ধরে খানিকটা পর মেয়েটাকে গাল দুটো আলতো করে টেনে দিয়ে বলল, তুই জানিস তোকে আমি কত মিস করছিলাম। একদিন দেখা হয়নি, মনে হচ্ছে তোকে কতদিন দেখা হয়নি। মেয়েটা আরিশিয়ানের কথা শুনে মুখে হাত দিয়ে চেপে রেখে খিলখিল করে হাসছে, আর আরিশিয়ান তা দেখে মেয়েটাকে ধমক দিচ্ছে। ছেলেরা এমন কাণ্ড দেখে আরও এতটুকুও অবাক হলো না। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। এত অল্প বয়সে ছেলেটার মধ্যে কতটা আবেগ কাজ করে তা আরিশিয়ানকে দেখলে বোঝা যায়। সত্যি বন্ধুরা, না দেখলে অবশ্যই বোঝা যাবে না। হঠাৎ আচমকায় কাঁধে কারোর স্পর্শ পেতেই আরও চমকে উঠল। স্পর্শটা অনুভব করতেই মনের ভিতর হাজারো কল্পনার উদয় হলো। স্পর্শটার সাথে একবার হলেও পরিচিত হয়েছে আরও, খুবই চেনা। ঝট করে পিছনে ঘুরে তাকিয়ে মানুষটাকে দেখতেই আরও কয়েক পা পিছনে সরিয়ে গেল। আজ দীর্ঘ 5 বছর পর মানুষটার সাথে ওর দেখা। মোটা ফ্রেমে চশমাটা দিয়ে আরুর নজর সামনে থাকা মানুষটার দিকে স্থির। সামনে থাকা মানুষটা হয়তো তার প্রতি অনেকটা আবেগী চোখে তাকিয়ে আছে। সামনে থাকা মানুষটা খানিকটা কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছো আরু? লোকটার কথার পরিবর্তে আরও কিছু বলল না। আরও বেশ অনেকক্ষণ ধরে চুপ করে থাকলো। আর ওর এই প্রবল নিস্তব্ধতা দেখে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি অনুতপ্ত সুরে বলে উঠল, জানি তুমি হয়তো এখনও আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, আর এটাই স্বাভাবিক। সেদিন যদি আমি সঠিক সময়ে। কথাটা বলতেই আরু ইলমাসকে থামিয়ে দিয়ে বলল, সঠিক সময়ে সঠিক কথা বলাটা সৎসাহসটা যখন আপনার নেই, তখন অযথা এখন আমাকে আর কোনো কাহিনী শুনিয়ে লাভ নেই। রায়হান ইলমাজ আরুর কথার পরিপ্রেক্ষিতে কিছু বলছে না। আরুকেও আজ থামাতে চাইছে না। আজ আরুকেও বলতে দেবে, প্রাণ খুলে জানাতে দেবে আরুর মনের অভিযোগ ইলমাজের প্রতি। হয়তো এটা শুনে আজ ইলমাজ অনুতপ্ত হবে, যেমনটা এতদিন আরিশ তার নিজের কাজকর্মের জন্য অনুতপ্ত হয়ে এসেছিল। আরু এবার খানিকটা তাচ্ছিল্যের স্বরে বলল, আমার সব থেকে বড় কি ভুল কি জানেন? ওনাকে চলে যেতে দেখে আমি সেদিন থেমে গিয়েছিলাম। ওনার হাতটা ধরে আটকাতে পারিনি। আপনার কাছ থেকে সবটা শুনবো আর সেখানে এই ত্রিকোণ প্রেমের সমাপ্তি ঘটাবো বলেই সেদিন ওখানে একরোখা হয়ে দাঁড়িয়েছিলাম। যদি জানতাম যে আজ যদি মানুষটার হাত ধরে থামিয়ে না দেই, তাহলে সে যে এত দূরে চলে যাবে, তাহলে আপনার কথার অপেক্ষা তো দূরে থাক, আপনার সামনে দাঁড়াতাম না এক মুহূর্তের জন্য। খুব ঘৃণা হয়, তাই না? ঘৃণা শব্দটাও আপনার জন্য খুবই কম ইলমাজ। আপনি কি পারতেন না ওনাকে আগে থেকে সবটা জানিয়ে দিতে, যে আপনি বিবাহিত, আপনার বিয়ে হয়ে গিয়েছিল মৃন্ময়ীর সাথে, সে আপনার অর্ধাঙ্গিনী? কেন
আপনি সেদিন সবটা জেনেও কেন আরিসের থেকে সবটা লুকিয়ে গিয়েছিলেন ইলমাজ, বলুন? আপনি যদি ওনাকে আগে থেকে সবটা জানিয়ে দিতেন, তাহলে না আজকে উনি আমাকে ছেড়ে কোনো অচেনা পথে হাঁটা দিতেন, আর না আপনি আজ নিজের এই কাজের জন্য অনুতপ্ত হতেন। আপনার প্রতি ওনার এই ব্যভিচারের জন্য অনুতপ্ত হয়ে সেদিন আমাকে আপনার কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। তবে আজ তো আপনি আপনার কাজের জন্য অনুতপ্ত, তাহলে আপনি অনুতপ্ততা থেকে নিজেকে বাঁচাতে আজ আপনি কি পারবেন আমার জীবনে ওনাকে ফিরিয়ে এনে দিতে? পারবেন বলুন? পারবেন না, তাই তো? জানি তো আপনি পারবেন না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় সে কখনো ফিরে আসে না। ইলমাজ আজ বাকরুদ্ধ। আরুকে আজ দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে ইলমাজের বুকে চিনচিন ব্যথা অনুভব করছে। আরু খানিকটা তাচ্ছিল্য মাখা হাসি হাসতে লাগলো। আসলে জানেন কি, সবার মধ্যে সেই ক্ষমতাটুকু থাকে না নিজের পাপের প্রায়শ্চিত্ত করার। ওনার মাঝে সেই ক্ষমতাটুকু ছিল, তাই উনি নিজেকে নিজের ভালোবাসার সব থেকে প্রিয় মানুষটাকে অন্যের হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করেননি। অবশ্য উনিও হয়তো জানতেন না যে আমি ওনাকে ঠিক কতটা ভালোবাসতাম। যদি জানতেন তাহলে হয়তো কখনো আমাকে একা ফেলে চলে যেতেন না সেদিন। পারতেন না আমাকে একা একলা পথে ছেড়ে দিতে। খানিকটা থেমে ইলমাজ বলে উঠল, সেদিন আমি তোমাদের দুজনকেই সবটা বলতে চেয়েছিলাম একসাথে, কিন্তু আরু কিছু না শুনেই তো চলে গেল সেদিন। ইলমাজকে আরও থামিয়ে দিয়ে বলল, আর সেদিন আপনি বিজয়ী হয়েছিলেন ইলমাজ। তুমি আবার আমাকে ভুল বুঝছো। আমি কিছু ভুল বুঝছি না। আপনি আমার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আর আপনি যা করেছেন তার ক্ষমা আমি আপনাকে কখনো করব না বলে আরও ঘৃণাভরা দৃষ্টি ইলমাজের উপর নিক্ষেপ করে। আরিশেনের কাছে গিয়ে আরিশেনের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। আলাদা হয়ে গেল মেহুলের হাত থেকে, আরিশিয়ানের হাত থেকে। আরিশিয়ান কাঁদাকাঁদো কণ্ঠে বলল, মাম্মাম, আমি মেহুলকে ছেড়ে যাব না। ইলমাজ ছোট্ট ছেলের কাতরোক্তি দেখছে কেবল। তার ছোট্ট মেয়েটাও ফুপিয়ে কাঁদছে। এই ছোট্ট মনেও বিচ্ছেদের ব্যথাটা খুবই গুরুতর। সত্যি বন্ধুরা, একটা মন, সেটা ছোট হোক আর বড় হোক, দুঃখ কিন্তু সেমই হয়। আরও চলে যাচ্ছে, আর ইলমাজ ও ওর মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ছোট্ট আরিশিয়ান পিছন ঘুরে মেহুলের দিকে তাকিয়ে কাঁদছে, আর দূর থেকে আরুর কণ্ঠে ধ্বনিত একটা বাক্যই ইলমাজের কানে আসছে, ভালোবাসা নামক এই মিথ্যা খেলাঘরে নিজের মেয়েটাকে টেনে আনবেন না, অন্যথায় আরও দুটো জীবন নষ্ট হবে। ভালোবাসা একটা মিথ্যা নাটক, যেই নাটকে একদিন আমিও সামিল হয়ে নিজের প্রিয় মানুষটাকে হারিয়েছিলাম। ভালোবাসা নামক বস্তুটা বড়ই মিথ্যা। আরও চলে যাচ্ছে আরিশিয়ানকে নিয়ে, আর ওর কান্না মিশ্রিত আওয়াজ ভেসে আসছে ইলমাজের কানে। ইলমাজের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আজ ওদের জীবনের ত্রিকোণ প্রেমের সম্পর্ক আঘাত করল শিশু দুটো মনকে। বাইরে শুনশান করে হাওয়া বইছে। আজ ফাল্গুনের শেষের দিন। আজকে বড্ড বেশি মনে পড়ছে পুরনো সব কথা, আর সেই ছোট্ট ছোট্ট দুষ্টামি ভরা কথাবার্তা, আরিসের খুনসুটি, আরিসের সেই বেশি বেশি রাগ, অভিমান, আর ওর উপরে নিজের অধিকার খাটানো, সব কিছুই যেন একটা ডায়েরির খোলা পাতার মতো লাগছে আরুর কাছে, যেটাকে যেন আরও স্পষ্টভাবে পড়তে পারছে আর অনুভব করতে পারছে। অথচ আরিসের উপস্থিতিও নিজের কাছে অনুভব করতে পারছে। আরিস আজ ওর সাথে না থাকলে আরিসের স্মৃতিচিহ্ন বহন করে বেড়াচ্ছে আরু। আরিশিয়ান হলো আরিসের জ্বলন্ত স্মৃতিচিহ্ন। আজও আরুর মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আরুর কথায় সম্মতি দিয়ে আরিস নিজেকে আটকে রাখতে পারেনি। বড্ড বেশি আবেগী হয়ে নিজের ভালোবাসাটাকে সঁপে দিয়েছিল আরুর কাছে, আর তার এই মধুর ফল হলো আরিশিয়ান। আরু ওর বাকি জীবনটুকু আরিশিয়ানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, যদিও জানে না যে আরিস আর কখনো ফিরে আসবে কি। তবুও মনের মাঝে লুকিয়ে থাকা আরিসের সেই সুপ্ত ভালোবাসা মাঝে মাঝে জানান দেয়
যে আরিশ ফিরবে, তবে কবে? ব্যালকনিতে আরিশ সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে। আরু গায়ে চাদর টেনে শুয়ে আছে চুপচাপ। নিজের মনকে যেন এখনও বুঝে ওঠা বড্ড বেশি ক্লান্তিকর বলে মনে হচ্ছে আরুর। আরিশ এখনও ঘরে ঢুকলো না। বেশ খানিকক্ষণ পর বিছানা ছেড়ে উঠল আরু। মানুষটা একের পর একটা সিগারেট টেনেই চলেছে, সেটার আর থামার নাম নেই দেখে আরু আর সহ্য করতে পারল না। দ্রুত পায়ে বেলকনিতে গিয়ে আরু হাত থেকে সিগারেটটা টেনে বাইরে ফেলে দিয়ে আরিশের জামার কলারটা শক্ত করে চেপে ধরে বলল, কিসের এত তৃপ্তি দেয় এই সিগারেট, যেটা আপনি আমার মাঝে খুঁজে পান না? আমি কি পারি না আপনার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে মেটাতে? আপনি না নিজেই চেয়েছিলেন আমাকে নিজের করে পাওয়ার, তাহলে কেন এত দূরে সরে যাচ্ছেন আমার থেকে? আমাকে ভয় পেয়ে যে আমি কি ভাবব? নিজের অধিকারটা নিজে খাটিয়ে রাখতে দিতে জানেন না? নিজেকে আমার থেকে আসক্ত হওয়ার থেকে আটকাচ্ছেন কেন? আরু পাখি নামক এই জ্বলন্ত নেশাটা কি খুব বেশি আসক্তিকর যে আপনি একবার এই নেশায় নিজেকে আসক্ত করলে আর নিজেকে ফেরাতে পারবেন না? তেমনি যদি হয় তাহলে আসক্ত করুন না নিজেকে আরু পাখি নামক নেশায়। আরিশ আরুর দিকে অবাক আর মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেয়েটা অনেক আবেগ নিয়ে কথা বলছে, তা হয়তো আরু নিজেও জানে না। তবে মেয়েটা নিজেকে যখন আরিশের কাছে সঁপে দিতে চাইছে, তখন কিসের এত নিষেধাজ্ঞা? বাইরের শীতল হাওয়াটা আরিশের শরীরের সাথে ওর মনটাকেও ছুঁয়ে দিয়ে যাচ্ছে, উথাল পাথাল করে দিচ্ছে সমস্তটাকে। নিজেকে আর কোনোভাবেই আটকে রাখা সম্ভব হচ্ছে না। নিজের মনের সাথে অনেক দ্বিধাদ্বন্দ্ব করে আরিশ আচমকায় আরুকে কোলে তুলে নিল। আরুও শক্ত করে আরিশের কলারটা চেপে ধরেছে, যদিও এটা খুবই বিশ্বাসযোগ্য একটা হাত, যা ধরলে কখনো ছাড়বে না। আজ নিজেকে তোমাতেই আসক্ত করব আরু পাখি। নেশাভরা কণ্ঠে আরিশ বলে উঠল, এই দূরত্ব যে আর সয় না। আরিশের কথার পরিবর্তে আরও কিছু বলল না, চুপচাপ আরিশের বুকে নিজের মাথাটার স্থান দিয়েছিল সেদিন। আরও যে সেদিন আরিশকে বলতে পারেনি যে ও আরিশকে ঠিক কতটা ভালোবাসে। সেদিন যদি বলতে পারত, তাহলে হয়তো মানুষটা আজ কাঁধে মাথা রেখে আজ নিশ্চিন্তে চোখটা বন্ধ করে ফাল্গুনের এই বাতাসটাকে উপভোগ করতে পারত। সত্যি বন্ধুরা, এই গল্পটা আশ্চর্য অনেক সুন্দর। সিজন 1, সিজন 2 এবং সিজন 3 অনেক ভালো হয়েছে। আপনারা যদি সিজন 1 এবং 2 না শুনে থাকেন তো আমাদের চ্যানেল থেকে শুনে নেবেন। কথাগুলো ভেবে আরও বেলকনি থেকে উঠে গেল। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। রুমের ভিতর ছোট্ট আরিশিয়ান ঘুমিয়ে আছে। আরিশিয়ানের দিকে তাকাতেই আরিশের মুখটা আরুর চোখের সামনে যেন ভেসে উঠল। কাঁদতে কাঁদতে ছেলেটার চোখ মুখ শুকিয়ে গেছে। যখন জেনেছিল যে মেহুলের সাথে ও যেন আর কখনো কথা না বলে, তখন অঝরে কেঁদেছিল আরিশিয়ান। মেহুল যে ওর বেস্ট ফ্রেন্ড, মেহুলই যে একমাত্র ওর খেলার সাথী, তা কি ওর মা জানে না? তৃপ্তিভরা দৃষ্টিতে আরিশিয়ানের দিকে এক পলক তাকিয়ে আরও ধীর পায়ে আরিশিয়ানের কাছে এগিয়ে গিয়ে আরিশিয়ানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আর সেখানে থেকে সরে এসে ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে আবার বেলকনিতে গিয়ে বসলো। ডায়েরিটাও পেয়েছিল আরিশের নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর। টানা 1 সপ্তাহ আরিশকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও যখন খুঁজে না পেল আরিশকে, তখন আরও হন্তদন্ত হয়ে রুমে ঢুকে সব জায়গায় আরিশের পাসপোর্ট খুঁজছিল, এটা জানার জন্য যে আরিশ বাইরে কোথাও চলে গেছে কি না জানার জন্য। তখন হাতড়াতে আরিশের এই ডায়েরিটা আরও সেদিন পেয়েছিল। ডায়েরির পাতাগুলো উল্টাতে শেষের পাতাটায় এসে আরও আর সেদিন নিজের চোখের জলটা আর ধরে রাখতে পারেনি। ডায়েরিটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদেছিল কেবল। বড়পক্ষ অনেকক্ষণ আগেই আরিশের বাড়ি চলে এসেছে। সারা গিয়ে বাড়ি হইহুল্লার, সকলে আনন্দে ব্যস্ত, কেউ বা বিয়ে দেখায় ব্যস্ত। সকল ব্যস্ততার মাঝখানে হঠাৎ ফোন আসতেই আরও ফোনের দিকে তাকিয়ে দেখলো আরিশ ফোন করেছে। এতক্ষণ এ বাড়িতে এলো, এখনও আরিশের
সঙ্গে ওর দেখা হয়নি। মানুষের সাথে দেখা করার জন্য মনটা আনচান করছে, আর তার থেকেও বেশি উত্তেজনা কাজ করছে মানুষটাকে নিজের ভালোবাসার কথাটা জানাবে বলে। আরও উত্তেজিত হয়ে বলল, কোথায় আপনি? আপনাকে তো একবারও দেখলাম না। আরিশ একটু নরম সুরেই বলল, রাস্তায় তোমার জন্য অপেক্ষা করছি, রাস্তায় এসো। আরে একটু অবাক হয়ে বলল, আপনি ভরা বিয়ে বাড়ি ছেড়ে রাস্তায় কি করছেন? বলছিলাম না তোমাকে একটা কথা বলবো, আর তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। আরও খুশি হয়ে বলল, আপনি সত্যিই সারপ্রাইজ দিবেন? আচ্ছা, আমি এক্ষুনি আসছি, আপনি জাস্ট 2 মিনিট ওয়েট করুন। আরিশের কলটা ধরে রেখে আরও দৌড়াতে দৌড়াতে রাস্তার সামনে এলো। রাস্তায় এসে আরিশকে কোথায় দেখলো না, আর তা দেখে ফোনটা কানে নিয়ে বলল, কোথায় আপনি? আপনাকে তো কোথাও দেখছি না। তোমার ডান দিকে তাকাও। আরুষি ডান দিকে তাকিয়ে দেখলো আরিশ কানে ফোন ধরে দাঁড়িয়ে আছে। পিছন থেকে একরাশ আলো আরিশের শরীরের উপর পড়ে আরিশের সৌন্দর্যটা যেন দ্বিগুণ করে দিয়েছে। আরিশকে দেখে আরও খানিকটা দৌড়ে ছুটে গেল। আরিশ আর ওর মাঝে এক হাতের মধ্যে দূরত্ব, আর ওর হৃদস্পন্দন দ্রুত হচ্ছে, বুকের ধুকপুকানিগুলোও ক্রমশ বেড়েই চলেছে। আরিশ নরম সুরে বলল, সারপ্রাইজের জন্য তুমি খুবই উত্তেজিত, তোমাকে দেখে বুঝতে তা পারছি। তবে আর বেশিক্ষণ ওয়েট করাবো না তোমাকে। আরও একগাল হেসে বলল, তা তো জানার কথাই, আমার সারপ্রাইজ। আরিশ মুচকি হেসে বলল, সত্যি বলতে কি জানো, এই আমি নামক মানুষটাই তোমার জন্য একটা বড় সারপ্রাইজ। কখনো বা তোমার জীবন থেকে তোমার সব থেকে কাছের মানুষকে কেড়ে নেই, আবার কখনো বা তাকে তোমার জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। বড়ই অদ্ভুত, তাই না? আরিশের কথার ঘোরপ্যাচ আরও কিছুই বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝলাম না। খুব ভালোবাসো ইলমাসকে, তাই না? খুব করে চাও তাকে, তাই না? আরিশের মুখ থেকে এমন কথা শুনে আরুর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সারা শরীর জুড়ে কাঁপুনি হচ্ছে। আরিশের চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি আরু। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকেই এই গল্পের শেষ পার্ট। আর যদি প্রথম থেকে শেষ অবধি পড়ে থাকেন, শুনে থাকেন, তো অবশ্যই আপনাদের ভালো লাগার কথা। আমারও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আরও কাবা কাবা গলায় বলল, আপনি এসব কি বলছেন? আরিশ মুচকি হেসে বলল, ভালোবাসার কথা শুনলেই সকলেই এমনটা ঘাবড়ে যায়, আমি জানি। সে তুমিই বলো আর আমিই বলি আর যেই বলুক না কেন, তুমি খুব বেশি করে চাও ইলমাসকে নিজের জীবনে ফিরে পেতে। তাই হয়তো আজ আমি তোমার জীবন থেকে সরে যাচ্ছি আর তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে দিচ্ছি। আমি জানি আমি হয়তো তোমাকে ভালোবাসতে পারিনি, সেই জন্যই হয়তো তুমি আমাকে ভালোবাসা ফিরিয়ে দিতে পারোনি। আমি জানি আমি ব্যর্থ প্রেমিক, আর ব্যর্থ প্রেমিকরাই বারবার সফলতা অর্জন করার জন্যই ছিনিয়ে নিতে বা কেড়ে নিতে কখনো দ্বিধাবোধ করে না, যেমনটা আমিও করিনি। কিন্তু বিশ্বাস করো, যখন জানলাম যে তুমি এখনও ইলমাসকে চাও, তখন নিজের মনের কাছে নিজেই হেরে গিয়েছিলাম। বারবার মনে হয়েছিল যে জোর করে কখনো কোনো কিছু অর্জন করা যায় না। সব কিছু পেয়েও তার মুখটা অনুভব করা যায় না, আর সেই কারণেই হয়তো তুমি আজও আমাকে ভালোবাসতে পারোনি। তুমি আমাকে ভালোবাসোনি তাতে আমার কোনো অভিযোগ নেই, তবে আমার নিজের প্রতি নিজের অভিযোগ থেকেই যাবে যে আমার ভালোবাসাটা আমি তোমাকে বোঝাতে পারিনি। সেদিক থেকে আমি ব্যর্থ। আর বেশি কিছু বলে তোমাকে আমার এই মিথ্যা আবেগে জড়াবো না। ভালো থেকো, আর নিজের জীবনে কাঙ্ক্ষিত মানুষটাকে ভালোবেসে তাকে ভালো রেখো। আরিশের কথায় আরও বাকরুদ্ধ। মানুষটা অনর্গল যা বলে গেল তা ওর কল্পনাতীত। এই মুহূর্তে অন্তত এমন কিছু আশা করেনি আরু। আর মানুষটা কেন বারবার বলছে যে সেই আরুকে ইলমাজের কাছে ফিরিয়ে দিচ্ছে? কই, আরু তো একবারও তাকে বলেনি যে ইলমাজের কাছে ফিরে যেতে চায়। আর আরু নিজেও তো চায় না ইলমাজের কাছে ফিরে যেতে। তাহলে মানুষটা নিজে কেন ফিরিয়ে দিতে চাইছে আজ ইলমাজের কাছে? আরও আরিশকে কিছু বলতে যাবে তখনই আরিশের চোখ দুটির দিকে তাকিয়ে
থেমে গেল। কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। চোখ দুটিতে আজ ব্যর্থতার ছাপ। ভালো থেকো আরু পাখি, আর আমার সুপ্ত ভালোবাসা তোমার জন্য। কথাটা বলে আরিশ এক পা করে ক্রমশ এগুতে এগুতে ছায়ার মাঝে মিলিয়ে গেল কোনো এক অদৃশ্য পথে, যেখান থেকে হয়তো আর সম্ভব হয়নি আরিশকে ফিরে পাওয়ার। আরিশের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল যতক্ষণ আরিশের ছায়ামূর্তিটা মিলিয়ে যায়। হঠাৎ কারোর উপস্থিতি অনুভব করে আরও সামনের দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। হুইল চেয়ারে বসে আছে মানুষটা। তার গায়ে একটা শাল জড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা। আজকের ইলমাজের সাথে পুরনো দিনে সেই প্রেমিক ইলমাজের কোনো মিল নেই। চোখে আরও কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? হ্যাঁ, আমি রায়হান ইলমাজ, তোমার সেই ব্যর্থ প্রেমিক যে তোমাকে ভালোবাসলেও ভালোবেসে কাছে টেনে নিতে পারেনি। হ্যাঁ, আমি সেই ব্যর্থ প্রেমিক যে বিছানায় শয্যাশয়ী হয়েও দিনের পর দিন গুনেছি তোমার অপেক্ষায়। একটিবার হয়তো তুমি আসবে আমার কাছে। কোথাও না হলেও কোথাও মনের একটা ক্ষীণ আশা ছিল। দিনের পর দিন বিছানায় শয্যাশয়ী হয়ে তোমার জন্য দিন গুনেছিলাম, তোমার অপেক্ষায় নিজেকে মগ্ন করেছিলাম। হ্যাঁ, আমি সেই ব্যর্থ প্রেমিক যে তোমাকে না পাওয়ার ব্যর্থটা গুরুতর ছিল, তাই ব্যথাটাকে মুছিয়ে ফেলার জন্য হয়েও নতুন করে জীবন শুরু করেছে। ইলমাজের কথার ঘোরপ্যাচ আরুর কাছে যেন জলের মতো পরিষ্কার। বুঝতে পারছে যে ইলমাজ ঠিক কী বুঝাতে চাইছে। মৃন্ময়ীর সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। মৃন্ময়ী প্রথম দিকে দেখাশোনা করতো ইলমাজের, তারপর ধীরে ধীরে মৃন্ময়ী সংস্পর্শে অনেকটাই মানসিক দিক থেকে সুস্থতা লাভ করে ইলমাজ। মৃন্ময়ী ইলমাজকে ভালোবাসত, কিন্তু কখনো তা প্রকাশ করেনি। হঠাৎই ইলমাজ একদিন তাকে বিয়ের প্রস্তাব দেওয়াছে, আর ইলমাজকে ফিরিয়ে দিতে পারেনি মৃন্ময়ী। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো হয়ে থাকে তো আপনারা 1 এবং 2 সিজন পড়ে শুনতে পারেন। 1 এবং 2 অনেক ভালো গল্প। এই গল্পটা অনেক ছোট হয়ে গেছে, এর জন্য অনেক দুঃখিত। লেখিকা ছোট করেই লিখেছে। আর নতুন গল্পটি খুব শীঘ্রই দেওয়া হবে, আজ রাতেই হয়তো দিতে পারি। আরও চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। কাঁপা কাঁপা গলায় বলল, কেন ফিরে এলেন আবার? কেন কেড়ে নিলেন ওনাকে আমার কাছ থেকে? আপনি বিবাহিত, এটা কেন আপনি ওনাকে বলেননি? যদি উনি এই কথাটা জানতো তাহলে উনি আজকে আমাকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের মানুষের কাছে সঁপিয়ে দিত না। কেন বলেননি আপনি? বলুন, কেন কেন কেন? কথাটা বলে আরও রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। মানুষটা ক্রমশ দূরে চলে যাচ্ছে তার থেকে, আর তাকে ফিরিয়ে আনার ক্ষমতা হয়তো আরুর ধরাছোঁয়ার বাইরে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসছে। চোখ থেকে গড়িয়ে পড়া অঝোর ধারার নোনা জলগুলো আরও মুছে নিয়ে ডায়েরির শেষ পাতাটা খুলল, যেখানে আরিশের তীব্র বেদনা ফুটে উঠেছে। মাঝে মাঝে কিছু চাওয়া পাওয়ার গুরুত্ব খানিকটা হলেও কমিয়ে দিতে হয়, না হলে চাওয়া পাওয়াগুলোর মূল্য খানিকটা কমে যায়। নিজের চাওয়া পাওয়াগুলোকে যদি আমি বিতন্ন খোলা প্রান্তের মাঝে দুবাহু দিয়ে প্রসারিত করতে চাই, তবে প্রিয়, সেটা আমার ব্যর্থতা। শুধুই কি এটা ব্যর্থতা? কেন এই ব্যর্থতা, এই প্রশ্নটা কি তুমি আমাকে করো? তবে কেন এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক, যেখানে প্রিয়সীর ঠোঁটের এক চিলতে হাসি খানিকটা মুগ্ধ নয়নে দেখার জন্য আমার এই নিজেকে দমিয়ে রাখার সত্তা? তুমি কি কখনো জানতে চেয়েছো যে এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক কতটা বেদনাদায়ক, কতটা কষ্টকর, যেখানে আসে প্রতিটা মুহূর্তে তোমাকে আসক্ত না হওয়ার বেদনা? তুমি কি কখনো জানতে চেয়েছো যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, আর কেন আমার এই দূরে থাকা? জানি তুমি জানতে চাওনি, তাই নিজেই এই শতবর্ষের অসমাপ্ত দিগন্ত প্রান্তের ন্যায় ক্রমশ দূরে সরে যাচ্ছি। হয়তো সেখান থেকে তোমাকে আর আলতো স্পর্শে কাঁপা কাঁপা আঙ্গুলদ্বয় দিয়ে শুয়ে বলা হবে না যে ভালোবাসি,
তোমার দেওয়া ত্রিকোণ প্রেমের কষ্টকে ভালোবাসা হিসেবে গ্রহণ করেছি। হয়তো যেদিন তুমি তা বুঝবে সেদিন হয়তো আমি হারিয়ে যাব দূরের কোনো না ফেরার দেশে। থেকে যাব আমার সেই সুপ্ত অনুভূতি, আমার ডায়েরির পাতায় একটা অসমাপ্ত লিখন হয়ে, যে লিখন হয়তো তোমাকে উদ্দেশ্য করে লিখলেও তুমি অবধি পৌঁছবে না। ইতি, তোমার এই ব্যর্থ প্রেমিক নামক মিস্টার অভদ্র। ভালোবাসি প্রিয়, তোমার এই মায়ায় না জড়ালেও পারতে। ডায়েরিটা আরও শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল। এটাই আরিসের লেখা শেষ স্মৃতি। চোখটা বন্ধ করে আরও ফুপিয়ে কাঁদতেই আরুর পায়ে কোনো কিছুর হালকা স্পর্শ পেয়ে আরও তৎক্ষণাৎ চোখের জলটা মুছে নিয়ে পাশে তাকাতেই দেখলো আরিশিয়ান দাঁড়িয়ে আছে। আরিশিয়ান আরুর গায়ে চাদরটা দিয়ে আরুর কোলে মাথা রেখে বলল, ও মাম্মাম, তুমি আর কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। তুমি দেখো, একদিন নিশ্চয়ই আমার পাপা ফিরে আসবে। সেদিন আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, আর তোমার চোখ দিয়েও জল গড়াবে না। আমাকেও স্কুলে কেউ বলবে না যে আমার পাপা নেই। পাপা আমাদেরকে অনেক ভালোবাসে, আমিও পাপাকে অনেক ভালোবাসি। তাহলে পাপা কেন ফিরে আসে না? হয়তো আমাতে আসক্ত হওয়ার ভয়ে। তোমার নেশায় আসক্ত শব্দটা যে বড্ড ভয়ঙ্কর। বন্ধুরা, আমাদের গল্পটি আজকে এখানেই শেষ হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সিজন 1 এবং সিজন 2 যদি শুনে না থাকেন তো সেই সিজন এবং সিজন 2 শুনে নেবেন। 3 নম্বর সিজনও অনেক ভালো হয়েছে। আশা করি আপনার প্রথম থেকে যদি শেষ অবধি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তাই যদি না শুনে থাকেন আমাদের চ্যানেলে দেওয়া আছে, ঠিক মনে করে শুনে নেবেন।